নমস্কার, আমি আশীর্বাণ আর আপনারা দেখছেন আশীর্বাণ দ্য ট্রুথ। বন্ধুরা, গত 3 দিন ধরে একটি খবর সারা রাজ্য জুড়ে খবরের শিরোনামে। তা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি। আর একে কেন্দ্র করেই যখন রাজ্য জুড়ে প্রায় সবকটি সংবাদ মাধ্যমের শিরোনামেই তিনিই রয়েছেন, সেই মুহূর্তে আরও একটি খবর কিন্তু শিরোনাম দখল করেছে। তিনি হলেন মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রের খবর বর্তমানে শুধু রাজ্য নয়, সারা দেশ জুড়েই খবরের শিরোনামে রয়েছে। তা কখনো একে কখনো দুয়ে, কিন্তু গত 1 মাস ধরে মহুয়া রয়েছেন খবরের শিরোনামে। বিষয়টি হচ্ছে মহুয়ার একসময়ের বিশেষ বন্ধু জয় আনন্দ হেদ্রই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের করা অভিযোগ। তা হচ্ছে দুবাইয়ের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী যার নাম দর্শন হীরানন্দনী, তার থেকে টাকা এবং বিশেষ কিছু উপহারের বিনিময়ে মহুয়া মৈত্র সংসদে গৌতম আদানির নামকে সামনে নিয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে প্রশ্ন করেছিলেন। আর এর পাশাপাশি নিশিকান্ত দুবে আরও একটি প্রসঙ্গ সামনে নিয়ে এসছেন, বলা যায় অভিযোগ। তা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি। বিষয়টা হচ্ছে দর্শন হীরানন্দনীকে মহুয়া মৈত্র তার নাকি সংসদের আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন, যা ব্যবহার করে দর্শন হীরানন্দনী তার সেই সংসদের আইডিতে প্রশ্ন নথিবদ্ধ করেছিলেন, যা রাষ্ট্রীয় সুরক্ষার মধ্যে পড়ে। তো এই বিষয় নিয়ে যখন দেশ জুড়ে জলঘোলা, তখন একটি প্রসঙ্গ সামনে আসে। এই প্রেক্ষাপটের মধ্যেই গত 26 তারিখ সংসদের 15 জনের এথিক্স কমিটির মধ্যে 10 জনের উপস্থিতিতে বসে বিশেষ এই কমিটির তদন্ত। আর এই তদন্তের শুরুতেই এথিক্স কমিটিতে শুরু হয়েছিল গণ্ডগোল, যদিও ভোটাভুটির শেষে অবশেষে এই বিষয়ে তদন্ত শুরু হয়। অর্থাৎ মহুয়া মৈত্রের একসময়ের বিশেষ বন্ধু সুপ্রিম কোর্টের আইনজীবী দ্রোহদয়ী এবং একই সঙ্গে নিশিকান্ত দুবে, এই দুজনকে ডেকে পাঠিয়েছিল এথিক্স কমিটির তরফে। এথিক্স কমিটির তরফে ডেকে পাঠানোর পর হিসাব মতো বা কথা মতো অভিযুক্তকে আগে ডাকতে হয়, সেখানে অভিযোগকারীদের আগে ডাকা হয় এবং সেখানেও প্রথমে দেহদ্রয়ীকে এবং তারপর নিশিকান্ত দুবেকে ডাকা হয় এবং তাদের বক্তব্য শোনা হয়। এবং এ প্রসঙ্গে বলে রাখা দরকার, দুজনেই বলেছেন তারা যা বলার তা কেউ হলফনামার মাধ্যমে বা কেউ লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু দুজনের তরফেই তাদের করা অভিযোগের ভিত্তিতে কোনো প্রমাণ দাখিল করা হয়নি। আর এরপরেই গত 31 তারিখ ডাকা হয়েছিল মহুয়া মৈত্রকে। মহুয়া মৈত্র সাফ জানিয়েছিলেন তিনি 4 তারিখ নিজের সংসদীয় ক্ষেত্র অর্থাৎ কৃষ্ণনগরে ব্যস্ত থাকবেন, কিন্তু 5 তারিখের পর তাকে ডাকলে যে কোনো দিন তিনি এথিক্স কমিটির সামনে উপস্থিত হতে পারবেন। কিন্তু তারপরেও সংসদের এথিক্স কমিটির তরফে বিনোদ সোনকর মহুয়া মৈত্রকে 2 তারিখ কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য চিঠি লেখেন, যার পরিপ্রেক্ষিতে মহুয়া মৈত্র সেই এথিক্স কমিটির সম্মানার্থে জানিয়েছেন মঙ্গলবার অর্থাৎ 31 অক্টোবর তিনি স্পষ্ট চিঠি লিখে সোনকারকে জানিয়েছেন যে তিনি 2 তারিখ উপস্থিত হবেন। কিন্তু মহুয়া মৈত্র চিঠি লিখে বিনোদ সোনকারকে এই তার উপস্থিত হবার বিষয়টি জানাবার পাশাপাশি বেশ কতগুলি প্রশ্ন তুলেছেন, সেই দিকেও কিন্তু নজর দেওয়া দরকার। বিষয়টি হচ্ছে মহুয়া প্রসঙ্গেই এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে বেশ নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। অর্থাৎ একদিকে যেমন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মুখে আঙুল দিয়েছেন, অনেকটা 2011 সালে ক্ষমতায় আসার পর তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দল বিশেষ করে বাম জোটকে বলেছিলেন মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকার জন্য, ঠিক তেমনটাই মহুয়া প্রসঙ্গে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে আছেন। একই সঙ্গে তৃণমূলের অন্দরেও কিন্তু একদিকে ডেরেক ওব্রায়েন যেমন মহুয়ার এই বিষয়টি নিয়ে বিশেষ কিছু কথা বলতে চায়নি, উল্টো দিকে ফিরহাদ হাকিম কিন্তু দলের বাইরে গিয়ে ব্যক্তিগত স্তরে মহুয়ার পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র একসময় সারদাকাণ্ডে জেলে থাকা কুণাল ঘোষ, তিনি কিন্তু মহুয়ার পক্ষে সরাসরি সরব না হলেও তিনি এটা বলেছেন যে এথিক্স কমিটিতে কি সিদ্ধান্ত হয় বা এথিক্স কমিটির রায় কোন দিকে পৌঁছায় দেখে তারপরে দলের তরফে এর বিরুদ্ধে বা এর প্রতি কোনো রকম বক্তব্য বা দলের কি করা উচিত তা নিয়ে কথা বলবেন। অর্থাৎ মহুয়া প্রসঙ্গে যখন তৃণমূলে প্রায় একঘরে মহুয়া মৈত্র, তখন মহুয়া মৈত্র কথা মতো নিজের লড়াই নিজেই লড়ছেন। আর সেই মতো আগামী 2 তারিখ অর্থাৎ 2রা নভেম্বর বিনোদ সোনকারের কথা মতো তিনি এথিক্স কমিটির সামনে উপস্থিত হবেন।
এখানে একটা বিষয় বলে রাখা দরকার, গত 26 তারিখ যখন এথিক্স কমিটি প্রথমবার মৌহা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য জয় আনন্দ দেহদ্রই এবং নিশিকান্ত দুবেকে ডেকেছিল, সেই সময় মোট 15 জন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 11 জন, অর্থাৎ চেয়ারম্যানকে নিয়ে। সেখানে ভোটাভুটিতে প্রথমে 5-5 হয়, অর্থাৎ বিরোধী শিবিরে সম্পূর্ণ সমর্থন ছিল মহুয়া মৈত্রর দিকে। পরবর্তীকালে চেয়ারম্যানের ভোট হয়ে 5-6 এবং এই বিচার প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ এই যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে এথিক্স কমিটি নিজেদের কাজ শুরু করে, তদন্ত শুরু করে। কিন্তু 2 তারিখ যে 4 জন অনুপস্থিত ছিলেন 15 জন সদস্যের, সম্ভবত তারাও উপস্থিত থাকবেন, তখন দেখার 2 তারিখ মহুয়া মৈত্র যখন এথিক্স কমিটির সামনে আসবেন, তখন তিনি কিভাবে এথিক্স কমিটির যে বড় অংশ তার বিরুদ্ধে, সেই প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করেন তা তো 2 তারিখ দেখব। কিন্তু মহুয়া মৈত্রের তোলা প্রশ্নগুলোর দিকে, অর্থাৎ 31 তারিখ মহুয়া মৈত্রের তোলা প্রশ্নগুলোর দিকে কিন্তু নজর দেওয়া দরকার। মহুয়া মৈত্র তার চিঠিতে জানিয়েছেন 2 তারিখ 11টার সময় এথিক্স কমিটি যে সময় তাকে ডেকেছেন সেই সময় তিনি উপস্থিত হবেন। পাশাপাশি মহুয়া মৈত্র আবেদন জানিয়েছেন তাকে যাতে জয় আনন্দ দেহদ্রই এবং দর্শন হীরানন্দনীকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, কারণ এরা দুজনেই হলফনামার মাধ্যমে জানিয়েছেন, অর্থাৎ লিখিত আকারে। কিন্তু তাদের অভিযোগ বা দর্শন হীরানন্দনী যে অভিযোগ স্বীকারও করেছেন, তারও প্রেক্ষিতে তিনি কোনো রকম তথ্য বা প্রমাণ পেশ করেননি, দাখিল করেননি, অর্থাৎ পুরো অভিযোগটাই মৌখিক। তো সেখান থেকে দাঁড়িয়ে নিজের মৌলিক অধিকারকে সামনে রেখে মহুয়া দাবি জানিয়েছেন যাতে এই দুজনকে তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেওয়া হয়। শুধু এখানেই না, মহুয়া এর পাশাপাশি বেশ কতগুলি প্রসঙ্গ তুলেছেন। তা হচ্ছে মহুয়া জানিয়েছেন 2 বছর আগে এই এথিক্স কমিটিকে বলা হয়েছিল একটি সাংসদদের জন্য আদর্শ আচরণ বিধি তৈরি করার জন্য, কিন্তু গত 2 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত এথিক্স কমিটির তরফে কোনো আদর্শ আচরণ বিধি তৈরি করা হয়নি। এখানে একটা বিষয় বন্ধুরা অবশ্যই আপনারা খেয়াল করে থাকবেন, দেশ জুড়ে যেহেতু নরেন্দ্র মোদীর দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তো তার ফলে বিজেপি সাংসদদের বিরুদ্ধে কোনো রকম কোনো তদন্ত, কোনো রকম কোনো জিজ্ঞাসাবাদ কিছুই হয় না। তা সংসদের অন্দরে তার কুরুচিকর মন্তব্যই করুক বা সংসদের বাইরে তারা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করুক বা তারা কোনো রকম দাঙ্গা বা কোনো রকম কোনো সংঘর্ষের সঙ্গে যুক্ত বা তাদের বিরুদ্ধে খুনের অভিযোগও উঠুক না কেন, তাদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত হয় না, বরঞ্চ তার বিনিময়ে তারা পান পদোন্নতি। কিন্তু বিরোধীদের বিরুদ্ধে যখনই কোনো অভিযোগ উঠেছে, তখনই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিজেপি হয়েছে খুব তীক্ষ্ণ দৃষ্টি রেখে সেই দিকে তদন্তের জন্য এগিয়ে গেছে। মহুয়া মৈত্রের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। বিষয়টা হচ্ছে মহুয়া মৈত্র কিন্তু এ বিষয়ে প্রশ্ন, অর্থাৎ আদর্শ আচরণবিধি যেহেতু এখনও অবধি 2 বছর ধরে এথিক্স কমিটি তৈরি করতে পারেনি, তার ফলে তাকে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছে, অর্থাৎ ঘুষ এবং বিভিন্ন দামি উপহারের বিনিময়ে সংসদে নরেন্দ্র মোদীর বিশেষ বন্ধু গৌতম আদানি, যার বিরুদ্ধে গত 11 মাস ধরে কখনো শেয়ার দুর্নীতি, কখনো কয়লা নিয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠেছে, সেই গৌতম আদানির নামের সঙ্গে নরেন্দ্র মোদীর নাম জড়িয়ে প্রশ্ন করার জন্যই কি তাহলে মহুয়া মৈত্রকে এবার এথিক্স কমিটির সামনে দাঁড়াতে হচ্ছে? কারণ দর্শন হীরানন্দনী কিন্তু যা বলেছেন হলফনামায়, তার পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো প্রমাণ দাখিল করতে পারেনি। জয়ও একই সঙ্গে তো কোনো প্রমাণ দিতে পারেনি, আর নিশিকান্ত দুবে তো শুধু মুখে মারিতং জগৎ, তিনিও এখনো অবধি কোনো প্রমাণ দাখিল করতে পারেনি। অর্থাৎ এক্ষেত্রে মহুয়া মৈত্রর যা আবেদন, যে দাবি, যে তাকে তার একসময়ের বন্ধু জয় এবং দুবাইয়ের ওই শিল্পপতি বন্ধু দর্শন হীরানন্দনী দুজনকে জিজ্ঞাসাবাদের করার সুযোগ দেওয়া হোক, তা কিন্তু একেবারেই বৈধ। পাশাপাশি মহুয়া মৈত্র আরও একটি প্রসঙ্গ তুলেছেন। তিনি বলেছেন যে তাকে প্রথমে 31 অক্টোবর ডাকা হয়েছিল, তিনি বলেছিলেন যে 4 তারিখ তার সংসদীয় ক্ষেত্রে তিনি ব্যস্ত থাকবেন, 5 তারিখের পর তিনি উপস্থিত হতে পারবেন। কিন্তু সেই সমস্ত উপেক্ষা করে তাকে 2 তারিখ ডাকা হয়েছে এবং তিনি এথিক্স কমিটির সম্মানার্থে তিনি উপস্থিত হচ্ছেন। কিন্তু এখানে আরও একটি প্রসঙ্গ তুলেছেন, তা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশনের সময় বিজেপি সাংসদ রমেশ বিদুরি যেভাবে বিরোধী দলের সাংসদ দানেশ আলীকে কুরুচিকর মন্তব্য করেছিল, তার পরিপ্রেক্ষিতে গত 10 তারিখ তাকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি জানিয়েছেন যেহেতু রাজস্থানে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত, তাই তিনি উপস্থিত হতে পারছে না। আর তারপর এই বিষয়ে সংসদের এই এথিক্স কমিটি কিন্তু তাকে আর কোনো রকমভাবেই ডেকে পাঠানোর বিষয় উৎসাহ দেখায়নি। কিন্তু মহুয়ার প্রসঙ্গে সংসদের এই এথিক্স কমিটি, অর্থাৎ সংসদের এথিক্স, এটা দেখতে হবে কিন্তু দেশ জুড়ে গত প্রায় 9 বছর ধরে আমরা সংসদের ব্যাপক এথিক্স দেখছি।
আর এই এথিক্স রক্ষা কমিটি কিন্তু মৌহার বিষয়ে বেশ উঠে পড়ে লেগেছে এবং অবিলম্বে মৌহাকে ডেকে পাঠিয়েছে। কারণ এখানে আবারও একটা, তা হচ্ছে মৌহা মৈত্র নরেন্দ্র মোদীর বিশেষ বন্ধু গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে ঘটেছে আরও এক কাণ্ড, তা হচ্ছে 31 তারিখই মঙ্গলবার মৌহা মৈত্রর ফোনে, অর্থাৎ মৌহা মৈত্রর আইফোনের তরফে একটি সতর্ক বার্তা আসে। মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে জানিয়েছেন শুধু তার কাছেই নয়, কংগ্রেসের শশী থারুর, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, একই সঙ্গে অখিলেশ যাদব, সিপিআইএমের সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের কেএস বেণুগোপাল এবং পবন খেরার কাছেও অ্যাপেলের তরফে একই মেসেজ এসছে এবং তার সঙ্গে করা হয়েছে অ্যাপেলের সুরক্ষা টিমের তরফে মেল, যাতে বলা হয়েছে রাষ্ট্রের নির্ধারিত কিছু হ্যাকাররা, অর্থাৎ রাষ্ট্রচালিত কিছু হ্যাকাররা মহুয়া মৈত্র সহ এদের ফোনে হ্যাকিংয়ের চেষ্টা করছে এবং এর দ্বারা তাদের ফোনের গুরুত্বপূর্ণ ডেটা হ্যাকারদের হাতে যেতে পারে। শুধু তাই না, ফোনের মাইক্রোফোন এবং ক্যামেরার অ্যাক্সেসও তারা পেয়ে যাবে। এই মেল যখন অ্যাপেলের তরফে মহুয়া মৈত্রের কাছে আসে এবং একই সঙ্গে এই সকল ইন্ডিয়া জোটের বিরোধী সাংসদদের কাছে আসে, তারা একযোগে এই প্রসঙ্গে সরব হন। এই অভিযোগে যখন মহুয়া সরব হন, তখন তার পাশে অবশ্যই শিবসেনার তরফে প্রিয়াঙ্কা চতুর্বেদী এবং শশী থারুরও দাঁড়ান। শুধু তাই না, রাহুল গান্ধী সাংবাদিক বৈঠকেও এই প্রসঙ্গ তোলেন এবং সেখানে তিনি আবারও গৌতম আদানিকে আক্রমণ করে বলেন, এতদিন আমাদের নিশানা অন্য জায়গায় লাগছিল, কিন্তু এবারে আমরা বুঝতে পেরেছি আসল তোতাপাখি কে, অর্থাৎ গৌতম আদানিকে তোতাপাখি। বিশেষ করে এতদিন কিছুকাল আগে পর্যন্ত আমরা জানতাম সিবিআই, ইডি এরা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তোতাপাখি, কিন্তু রাহুল গান্ধী এই তোতাপাখির সিরিজে নতুন একটি নাম সংযোজন করলেন, তিনি হচ্ছেন গৌতম আদানি। অর্থাৎ বিজেপির আসল প্রাণ ভোমরা যে তোতা পাখির মধ্যে রয়েছে তিনি হচ্ছেন গৌতম আদানি এবং সেখানে যারা যারা নিশানা করেছেন সেই সমস্ত বিরোধী দলের সাংসদের ওপরে, কখনো সংসদের অভ্যন্তরে, কখনো সংসদের বাইরে বা কখনো তথ্য প্রযুক্তিকে হাতিয়ার করে আক্রমণ করা হয়েছে, যারই ফল হচ্ছে অ্যাপেলের এই মেল। এবার দেখার বিষয়, অশ্বিনী বৈষ্ণব এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু পাশাপাশি তিনি এটাও বলেছেন বিরোধীরা আর কোনো কিছু বিষয় কথা বলার সুযোগ পাচ্ছে না, তাই এই বিষয় নিয়ে এত মাতামাতি করছেন। পাশাপাশি বলা হয়েছে যে অ্যাপেলের তরফে অ্যালগোরিদমসের সমস্যার জন্য এই ধরনের মেল শুধু এদেশে নয়, মোট 150টি দেশের বিভিন্ন মানুষের কাছে গেছে। কিন্তু এখানে একটা বিষয় দেখার আছে, শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন দেশ জুড়ে যদি বিভিন্ন লোকের কাছেই অ্যাপেলের তরফে এই মেল গিয়ে থাকে, তাহলে শুধুমাত্র বেছে বেছে দেশের বিরোধী দলের নেতা নেত্রীদের কাছেই এই মেল কেন গেল। অর্থাৎ এক্ষেত্রে আরও একবার পেগাসাসের ভূত কিন্তু সামনে চলে এলো। অর্থাৎ যে পেগাসাসকে কেন্দ্র করে নজরদারির অভিযোগ উঠেছিল নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে, সেই পেগাসাসের ভূত আরও একবার কি সামনে আসতে চলেছে লোকসভা নির্বাচনের আগে? আপনার কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানান। আবারও ফিরে আসি এই প্রসঙ্গের মধ্যে, যেহেতু মহুয়া প্রসঙ্গ জড়িত আছে, মহুয়ার প্রসঙ্গে যেহেতু এখনও অবধি তৃণমূলের তরফে মুখে কুলুপ রাখা হয়েছে, কুলুপ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মুখে লিউকোপ্লাস লাগিয়ে বসে থাকা হয়েছে, সেই সময় কিন্তু মহুয়া পাশে পেয়েছেন বিরোধী দলের অন্যান্য নেতা নেত্রীদের। কংগ্রেসের অধীর চৌধুরী থেকে রাহুল গান্ধী সরাসরি নাম না করলেও রাহুল গান্ধীও মহুয়া মৈত্রের পাশে আছে। সিপিআইএমের তরফে মোহাম্মদ সেলিম অনেক আগেই মহুয়াকে সমর্থন দিয়েছিলেন, এখন সীতারাম ইয়েচুরিও এবার মহুয়াকে সমর্থন করছেন এবং সকলেরই বক্তব্য মহুয়া মৈত্র যেহেতু সংসদের ভেতর গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ রাহুল গান্ধীর কথায় বিজেপির তোতা পাখিকে নিয়ে যেহেতু প্রশ্ন তুলেছে, তার ফলেই কিন্তু মহুয়ার প্রতি বিজেপির এই আক্রমণ। পাশাপাশি এখানে আরও একটি বিষয় উঠে এসছে, তা হচ্ছে মহুয়া মৈত্রের তরফে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে এটি বলা হয়েছে, অর্থাৎ তিনি স্বীকার করেছেন যে তিনি দর্শন হিরানন্দনীকে তার সংসদের আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন। এখানে একটা বিষয় দেখার আছে যে তার এই স্বীকারোক্তির পর এই বিষয়টি নিয়ে সংসদের এথিক্স কমিটি কি বিবেচনা করে। শুধু তাই না, মহুয়া মৈত্র আরও একটি প্রসঙ্গ তুলেছেন যে তিনি দাবি করেছেন যে সংসদের আরও কোন কোন সাংসদেরা তাদের আইডি এবং পাসওয়ার্ড থার্ড পার্সনকে ব্যবহার করতে দিয়েছেন, সেই তথ্য সামনে আনা হোক। কিন্তু এখানে প্রসঙ্গটা হচ্ছে সংসদের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ আসেনি, তাঁর বিরুদ্ধে অর্থাৎ মহুয়া মৈত্রের বিরুদ্ধেই টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে।
আর তাই জন্য এখন অন্যদের প্রসঙ্গ ছেড়ে মহুয়া মৈত্রের মনে হয় তার নিজের প্রসঙ্গের দিকেই বেশি ফোকাস করা উচিত। অন্যদিকে আরও একটি বিষয় হচ্ছে, মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্টে নিশিকান্ত দুবে এবং তার বিশেষ একসময়ের বন্ধু জয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিল। শুধু তাই না, এর একই সঙ্গে তিনি একগুচ্ছ সংবাদ মাধ্যমকেও সেই মামলার অংশীদার করেছিল। কিন্তু মঙ্গলবার মহুয়া মৈত্রের আইনজীবী অন্যান্য সংবাদ মাধ্যমকে তার বিরুদ্ধে মানহানির যে মামলা তিনি ওই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে করেছিলেন তা তিনি সরিয়ে দেওয়ার আবেদন জানান এবং তিনি বলেন, অর্থাৎ মহুয়া মৈত্রের আইনজীবী জানান আদালতকে যে তিনি তার ক্লায়েন্ট মহুয়া মৈত্র সেই সমস্ত মামলা সংবাদ মাধ্যমগুলির এগেনস্টে প্রত্যাহার করছেন। এরপরই দিল্লি হাইকোর্টের বিচারপতি দত্ত মহুয়া মৈত্রের আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দেন তিনি যেন আগামী দিনের মেমো থেকে সংবাদ মাধ্যমের নাম সরিয়ে দেন। আর যাই কথায়, এরপরই নিশিকান্ত দুবে বলেন এর মধ্যে দিয়েই এটা স্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে মহুয়া মৈত্র যা করেছেন তা বাস্তবেই ঘটিয়েছেন। অর্থাৎ এর মধ্যে দিয়ে নিশিকান্ত দুবে আরও একবার চেষ্টা করেছেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে। কিন্তু এখানে আরও একটি কথা আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাইছি যে নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের একসময়ের বন্ধু জয়ের পাঠানো সিবিআইকে যে চিঠি তাকে কেন্দ্র করে নিশিকান্ত দুবে স্পিকার ওম বিড়লাকে যে অভিযোগ জানিয়েছেন, এই সম্পূর্ণ প্রেক্ষাপটের মধ্যে দুজনের তরফেই কোনো রকম প্রমাণ দাখিল করা হয়নি। এমনকি যে ব্যক্তি দর্শন হীরানন্দনীর থেকে কোটি টাকা এবং একই সঙ্গে বহু মূল্যবান উপহারের বিনিময় সংসদের অভ্যন্তরে প্রশ্ন করার অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নিশিকান্ত দুবে তুলেছেন, সেই দর্শন হীরানন্দনীও নিজের হলফনামায়, অর্থাৎ দেখতে হবে যে হলফনামায় ওপরে অর্থাৎ হেডারে কোনো নাম ছিল না, সাদা কাগজে শুধু দর্শন হীরানন্দনীর স্বাক্ষরওয়ালা এবং স্টাম্পওয়ালা দুটি কাগজের হলফনামায় দর্শন হীরানন্দনীর বলা কথার প্রেক্ষিতেও তিনি কিন্তু কোনো প্রমাণ দাখিল করতে পারেনি। অর্থাৎ কোনো পক্ষই এখনো পর্যন্ত মহুয়ার বিরুদ্ধে একটিও প্রমাণ দাখিল করতে পারেনি, সবই মৌখিক এবং লিখিত অভিযোগ। আপনারা একটু যদি ভেবে দেখেন, আদালতের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ করলেই হয় না, তার পক্ষে প্রমাণ দাখিল করতে হয়। আর যার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলো বা দায়ের হলো, তার বিরুদ্ধে যদি অভিযোগকারীরা কোনো তথ্য প্রমাণ দাখিল করতে পারে, তাহলে যিনি অভিযুক্ত তারও দায়িত্ব হয় সেই তথ্য প্রমাণ খণ্ডন করে তিনি নির্দোষ তার পক্ষেও তথ্য প্রমাণ দাখিল করা। এক্ষেত্রে যেহেতু যারা অভিযোগ করেছে তাদের পক্ষে কোনো রকম তথ্য প্রমাণ দাখিল করা হয়নি, তার ফলে একটি বিষয় এখনই সন্দেহ উঠছে, এরপরেও যদি এথিক্স কমিটি অর্থাৎ সংসদের এথিক্স কমিটির তরফে অভিযোগকারীদের থেকে কোনো রকম তথ্য প্রমাণ না চাওয়া হয়, তাহলে অবশ্যই নরেন্দ্র মোদীর বিজেপি প্রতিহিংসামূলক অর্থাৎ বিরোধী শিবিরকে কোণঠাসা করতে এবং গৌতম আদানি, বিশেষ করে নরেন্দ্র মোদীর বিশেষ বন্ধু গৌতম আদানির বিষয় প্রশ্ন করার জন্যেই মহুয়া মৈত্রকে ঘেরার চেষ্টা করছে। কিন্তু এখন দেখার আগামী 2 তারিখ মহুয়া মৈত্র যখন সংসদের এথিক্স কমিটির সামনে সকাল 11টায় উপস্থিত হন, তারপর ঘটনা প্রবাহ কোন দিকে যায়। তিনি তার দাবি মতো তার একসময়ের বন্ধু দেহদ্রয়ী এবং তার বর্তমান বন্ধু দর্শন হীরানন্দনীকে কি জিজ্ঞাসাবাদ করতে পারবেন? পাশাপাশি কোনো আদর্শ আচরণবিধি যেহেতু নেই, তার সঙ্গে রাজনৈতিক পক্ষপাতিত্ব দূরে রেখে সঠিক সুবিচার করা হয়। আর তৃতীয়ত সবচেয়ে বড় প্রশ্ন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে নিশিকান্ত দুবে এবং তার সুপ্রিম কোর্টের একসময়ের বিশেষ বন্ধু জয় অনন্ত দেহদ্রয়ীর তরফে যে অভিযোগ আনা হয়েছে, তার পক্ষে তারা কি কোনো প্রমাণ আগামী দিনে দাখিল করতে পারে? এই সব দিকেই নজর থাকবে, পাশাপাশি আমাদের নজর থাকবে অন্যান্য বিষয় নিয়েও। ততক্ষণ আপনারা কি করবেন, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, লাইক করবেন আর বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করবেন। আর একটু কমেন্ট করার ইচ্ছা থাকলে একটু সময় ব্যয় করে একটু কমেন্টও করে যান। আর একটা কি করবেন, তা হচ্ছে দেখতে থাকবেন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।